তবে এটা ঠিক, আপা যেদিন ঢুকবে না সেদিন বাংলাদেশের কোনো হসপিটালে আইসিইউ খালি পাওয়া যাবে না, ও ভাড়া হয়ে যাবে সব আগেই, কারণ অ্যাটাক করে করে ঢুকে যাবে সব। যে কিভাবে ঢুকলো এই চিন্তাতেই, মানে ভূত দেখার মতো অবস্থা হবে এদের। না, অলরেডি আমরা কিন্তু আজকে সকালবেলা একটা ভূত দেখেছি, ওই যে জাতিসংঘের একটা কনফারেন্সে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সে নাহিদের মতো ফুলে গেছে, খেয়াল করছেন? এনসিপির নাহিদের মতো কিন্তু গোপাল ভাঁড় হয়ে গেছে। হ্যাঁ, ও এবং তো এখন ওর চেহারায় স্পষ্ট ওয়াকারুজ্জামান যে আল্লাহ ফরিদপুরি তাআলা। সম্ভবত, হ্যাঁ, ওর নাম তো আলনামা ওয়াকারুজ্জামান ফরিদপুরি। মেবি হইতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, ওর উপরে যে আল্লাহর লানত, এটা ওর চেহারায় কিন্তু স্পষ্ট দৃশ্যমান। তুমি এদের কারণ সবার চেহারা, এটা শুধুমাত্র আসলে, এটা কি জানো, একটা কথা বলি যে ওই কথা আছে যে আল্লাহর ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার না। হুম হুম এটা তো হিন্দিতে বলো ওরা যে খুদা কা ঘর পে দের হ্যায় আন্ধেরা নেই, মানে খোদার ঘরে দেরি হবে কিন্তু অন্ধকার না, আস্তে আস্তে। চাইলে তো আল্লাহ নূহ নবীর ওই যে বন্যা হয়েছিল, নূহ নবী যে নৌকাতে উঠছিল, হুম সেইটা চাইলে আরো 50 বছর 100 বছর আগেও করতে পারতো না, কিন্তু করে নাই, নির্দিষ্ট একটা সময়ে করছে, হুম তার পাকে মারছে। তো এদের অবস্থা, এরা যেটা করছে এটা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইছে, এটা কোনো বড় বিষয় না, হুম এটা কোনো বড় বিষয় ছিল না, হইতো না এটা। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তো যাইতে হবে, চিরজীবন তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, যাইতে না। হবে, এটা নর্মাল ছিল। এরা যে কাজটা করছে সেটা হচ্ছে এক, ক্ষমতা থেকে যাওয়ার পরে, আগে পরে তারা অনিষ্ট করছে সারা দেশে, হত্যা, খুন, ধর্ষণ, রাজধানী সব এরা করছে। কত হাজার লোকের আকাশ কাঁপানো কান্না ছিল না, হুম আকাশ কাঁপানো কান্না তো ছিল কত আসমান লোকের। কাঁপায়, আসমান কাঁপায় হ্যাঁ, একেবারে কাঁপাকাঁপি শুরু করে এইটা কি দিছিল। মনে করো যে একজন লোক, এই যে যাদের অত্যাচার করছে তাদের মধ্যে একজন লোক কি ছিল না যার 2 হাতের তোলা কান্না, চোখের পানি আল্লাহ কবুল করছে? হুম যদি বলে যে না ভাই এরকম হবে না, তার কথা হচ্ছে যে বলে যে মসজিদের একটা কাতারে 40 জন থাকলে একজনের মুনাজাত নাই কবুল হয়ে যায়। হুম হজ করতে যায় লক্ষ লক্ষ লোক, কারো না কারো দোয়া কবুল হয়। আবার হুজুরেরা যখন দোয়া করে তখন দেখো যে আল্লাহ তুমি যার হাত পছন্দ, যার দোয়া কবুল করবা, ওই দোয়ার সাথে আমাদের গুলো কবুল করো, যার কারণে কি সবারটা ওই সময় কবুল হয়। সৌদি আরবে হজ বুঝতে করতে পেরেছি। গেছে, 2-3 বার হজে গেছে মানুষ, উমরায় গেছে, হাজার হাজার ভিডিও আছে, ওইখানে যায় কাবা শরীফ ধরে কান্তাছে পোলাপাইন, দেখো তার নেত্রীরা আবার দেশে ফিরাও, অত্যাচার থেকে বাঁচাও। সবই তো আল্লাহর তৈরি করা, হিন্দু বৌদ্ধ মুসলিম কিনা সব আল্লাহর তৈরি না, কারো না কারো দোয়া কবুল হইছে। তো যে অবশ্যই। কবুল হওয়ার পরে তুমি সেই পাপ তুমি রাখবা কেমনে? পাপ তো তোমারও দিতে হবে, হুম পাপ তোমারও দিতে হবে না? কারণ সেই পাপের প্রায়শ্চিত্ত এরা করবে। হয়তো দেখবে যে একদিন হয়তো দেখবে যে কেউ একটা যাইতেছে রিক্সায় করে, পিছের হুম থেকে ট্রাকের ব্রেক ফেলে এর গায়ের উপর দিয়ে চলে যাবো। কেউ হয়তো দেখবে যে ডিব্বা মইরা গেছে গা, কেউ হয়তো যে ট্রেনে উঠতে যায় পয়রা মইরা গেছে। আবার এই এর ভিতরে তো এর আগে আরো বছর দেড়েক আগে তো কতগুলো মাইয়া কতগুলো মরলো না গলায় ফাঁসি দিয়ে দিয়া, সব তো হুম হুম এনসিপি আর ইয়ে হুম মরছে হুম না অশান্তিতে, পারিবারিক অশান্তি হোক আর জাহান্নাম অশান্তি, অশান্তি দিয়েই তো মানে মারবে। কেউ যদি বলো তোমরা যে ভাই বিচার আল্লাহ ইয়েতে করবে, ওই মরার পরে কবরে করবে, আমি কি বলি জানি, আল্লাহ বিচার মরার পরে কবরে করবে কি না করবে সেটা হচ্ছে বিশাল বিষয়। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহ বলছে যে রোজ হাসরে কেয়ামতের দিন আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে, মানে প্রতিটা হুম। অপরাধের বিশ্লেষণ হবে। তাই বলি কি আমি পাপি সমস্ত কিছু কইরা আমি কবরে যায় শান্তিতে ঘুমায় থাকুম যে হাসরের ময়দানে তুললে আমার বিচার করতে? না, বিচার কিন্তু প্রতিনিয়ত চলে। দেখো হঠাৎ দেখবা যে তুমি খুব ফুরফুরে রাতে ঘুমাইছো খুব সুন্দর করে, সকালবেলা হুম তুমি ঘুম থেকে উঠছো, দাঁত ব্রাশ করতেছো, মোবাইল দেখছো, হঠাৎ দেখো তোমার মাথা টাথা শূন্য, মানে তোমার পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগতেছে না, মানে অন্য রকম একটা ফালপিটেশন শুরু হয়। এটাও কিন্তু বিচার, এটাও এটা একটা তোমার, বিচার, হ্যাঁ। এটাও শাস্তি। বলছো মস্তিষ্ক অসুস্থ, শূন্য। অসুস্থ হইলে বলো যে অসুস্থতা খোদার নিয়ামত। আমার হিসাবে কি জানো, আসলে অসুস্থতা খোদার নিয়ামত। কারণ কি জানো, আমরা যে শয়তান, আমরা মনুষ্য প্রজাতি এত হারামি,
আমরা সারাদিনে একবার আল্লাহর নাম নিতে কষ্ট হয়ে যায় আমগো। আর অসুখ হওয়ার রাইট। পরে আল্লাহ মাফ কর, আল্লাহ আর পারি না, আল্লাহ রে বাঁচা রে, আল্লাহ রে আমি গেলাম রে। ওই যে আল্লাহটা কি ওই পাপ মোচন করে, কিছু না কিছু পাপ আমাদের মোচন করে। তা এই যে এতগুলা লোকের এত কষ্ট দিলা, এত কিছু করলা, শাস্তি কিন্তু তোমার হবে। আল্লাহ নিজেই যে হুজুরদের জিজ্ঞেস, আল্লাহ নিজেই নাকি বলছে যে কারো ইয়ে করো না, মানে গোপনীয়তা ওপেন করো না। ওইটা নাকি গোপনীয়তা খোদা সহ্য করে। গোপনীয়তা হ্যাঁ, গোপনীয়তার কথা যেহেতু আসলো, একটা প্রশ্ন নিতেই চাই, গোপন প্রশ্নই এটা। নেত্রী যাওয়ার মতো পরিবেশ কি তৈরি হয়েছে? আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা কি হয়েছে? যদিও এটা পার্টি সিক্রেসি, এটা তো পাবলিকলি বলা ঠিক হবে না। না না আপনি না, তবু আমাদের এইটা এইটা আমাদের যেই ভাই বলে, হুম, আমার যেই ভাই বলে তার হুম, কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা চাইতেছি পরবর্তী কথাগুলো শোনার জন্য। আমি ক্ষমা চাই নিচ্ছি আগে, যে যেই ভাই বলে আচ্ছা। আমার মতে এই ভাইয়ের ঠ্যাং দুইটারে উল্টা গাছের লগে লটকে 3 দিন মারা উচিত, 3 দিন পিটানো উচিত। দুপুরবেলা বেলা বিস্কিট আর চা খাওয়া, রং চা, আর কিছু না। কেন? এখন তুমি হ্যাঁ, এই যে তিনি কি তুমি এটা ভালো কমেন্ট বলি, করে ভুল করলো? হ্যাঁ, এটা কেমন কারণ কথা হলো? হচ্ছে আমাকে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমরা জনগণের শক্তিতে ফিরি, আমরা বিদেশি মদতে কখনো ফিরি না, সেনাবাহিনীর কাঁধে ভর দিয়ে ফিরি না। আমাদের দল এমনও তো আওয়ামী লীগ জনগণের দল, এটা বুঝতে পেরেছি, জনগণের শক্তি দিবে। বিদেশি শক্তি আমাদের কি করবে? কালকে যখন আমরা রাস্তায় ঘুরে দাঁড়াবো, পরশুদিন বিদেশিরা এসে রাইট। আব্বা আপনারা, আপনারাই রাইট, আপনাদের দ্বারাই সম্ভব। কারণ আমাদেরটা বিদেশি, আমাদেরই করতে হবে, হ্যাঁ, বিদেশি বিদেশি শক্তি শক্তি এখন পিছিয়ে সহযোগিতা নাই। করবে, স্বীকৃতি হ্যাঁ দিবে মাত্র, এই ধর। হ্যাঁ ভাই, বিদেশিরা দেখেন আওয়ামী লীগ আছে, এই জন্য এখনো বিদেশিরা কথা বলে। ইনক্লুসিভ ইলেকশনের কথা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে সবাই বলছিল। যদি ভয় না পাইতো এই বিদেশিরা, জনগণের শক্তিরে যদি ভয় না পাইতো, বহুত কিছু হুম, করে ফেলতো ওরা এতদিনে। পারলো না কেন? ইরানের বিরুদ্ধে সারা পৃথিবী, মাগার ইরানের জনগণ এক, যার কারণে কিছু করতে পারে না। 22 বছর আফগানিস্তানের ইঞ্চি ইঞ্চি জমিতে কার্পেট বম্বিং করছে আমেরিকা, তার আগে রাশিয়া ইনভেনশন করছে, কিন্তু পারে নাই। তালেবানি শক্তি এক, ওখানে জনগণ চাইছে যে তোরা কেউ থাকতে পারবি না, বিদেশ থাকবে না আমরা। চায়নাতে পারে না কেন? কিউবা আমেরিকার পেটের ভিতরে এর দূর একটা দেশ, কিচ্ছু করতে পারতেছে না। ওটার কাছে ভালো করে 303 রাইফেলও নাই। বাংলাদেশের যে অস্ত্র সে অস্ত্র কিউবাতে নাই, তারপরে পারে না কেন? এটা হচ্ছে জনগণের শক্তি। এই জন্য ভাই আমি কমেন্টসটার পরে আমি বলছি, আমি এই জন্য বলছি আগে মাপ চেয়ে নিতেছি কথাগুলা, মনে কষ্ট না নেওয়ার জন্য, ক্ষমা প্রার্থনা করছি। এই কথা জীবনে বলবো না। আমরা আমরা পাবলিক শক্তিতে আসব, পাবলিকের শক্তি নিয়ে আমরা আবার দেশ। আজকে এই যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে মিছিল হইতেছে, তুমি না মনে করো সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ না। 50% যদি আমাদের দলীয় নেতাকর্মী থাকে, বাকি 50% আম জনতা, আম জনতা, যারা এই জালেমের অত্যাচারে অতিষ্ঠ। ওরা বলে ফ্যাসিস্ট, আরে তুমি ফ্যাসিস্ট, মূল ফ্যাসিস্ট ছিল যে কে? ডাক্তার ইউনূস হচ্ছে ফ্যাসিস্ট, আরে ফ্যাসিস্টের পাহারাদার হচ্ছে যে তারেক জিয়া, ফ্যাসিবাদী। বুঝতে পেরেছি, বুঝতে ফ্যাসিস্ট পেরেছি। যদি তুমি ইয়েরে বলো, ইনুচ্চারে বলো, তাহলে ফ্যাসিবাদী শাসন পড়ছে এখন। এই মুহূর্তে চলতেছে অরিজিনাল ফ্যাসিবাদী শাসন। একটা কারণ প্রশ্ন যাদের, আছে, হ্যাঁ, একটা প্রশ্ন আছে। জনগণ বলেছে প্রধান আসলে ওনার নিরাপত্তা নিয়ে প্ল্যান কি রাশেদ ভাই? সেনাবাহিনী আবার সুযোগ পেলে তাকে তো তার বাবার মতো মেরে ফেলবে না তো? কি বলবেন? আপনার কথাটা ঠিকই আছে। এখন 1900 প্রথমবার যখন উনি ফিরে আসেন হুম, 81-82 সালে, ওই সময় ওনার পক্ষে কেউ ছিল না বাংলাদেশের জনগণ ছাড়া। হুম, ফ্রিডম পার্টির লোকজন 32 নম্বরে মুহুমুহু গুলি করে কয়েক হাজার ছিদ্র করে দিছিল। নেত্রী কিন্তু 32 নম্বরে ছিল তখন, আইসা হুম, বের করতে পারেনি, ওখানেই ছিল। সবচেয়ে মজার বিষয় ছিল চতুর জায়গায় ঘিরা রাখতো পোলা পাই। আমার নিজের দেখা
চিটংয়ে, রাজশাহীতে, খুলনাতে আমি বেশ কয়েকটা মিটিং এ গেছিলাম। ওখানে আমাদের কোনো এসএসএফ ফোর্স বা পুলিশ ফোর্স ছিল না, ছাত্রলীগ যুবলীগের পোলা পাইনি বীরের মতো এভাবে দাঁড়াই থাকতো, আশপাশে ঘিরা রাখতো, যাতে কেউ ইয়ে করে না। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আমরা মনে করছি, বা আমাদের মনে এটা নর্মালি আসে যে কারো মনে, যে ধর কে কি করবে, আমরা তো আছি, আরে সব আপা আছে। 24-এর 5ই আগস্টের পর এই ভুলটা ভাঙছে, তো যে বেঈমান আমাদের ভিতরে সবসময় আছে। সুতরাং আপা যেদিন আসবে সেদিন দেখবেন আমরাই ওনারে সিকিউরিটি হব, আর উনি ওই যে মুকুট পরা সম্রাজ্ঞী হিসেবে আসবেন। আর ওনার মুকুট হবে কারা জানেন? এই তৃণমূলের কর্মীরা, জনসাধারণ, আম পাবলিক হচ্ছে যে ওনার মুকুট। তার মানে জননেত্রী শেখ হাসিনা আবারও ফিরবে তৃণমূলের আপা হিসেবে। অবশ্যই তৃণমূলের আপা হিসেবে। এবং এই যে বললাম 17 বছরে একটা ইয়ে তৈরি হয়ে গেছিল, কিছু ওই লোক ওনাকে ব্যারিকেড করে ফেলেছিল, যেটা উনি তো পরে বুঝতে পারছেন। এখন উনি বুঝছেন, সবার সাথে কথা বলতেছেন উনি। উনি কিন্তু 81 সালে যখন ফিরে আসছেন তখনও এইভাবে তৃণমূলের সাথে কথা বলে নাই। উনি 96-তেও কথা বলেন নাই, উনি 2001-এও এইভাবে কথা বলেন নাই। এইবার এই 2 বছরে উনি যেভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কথা বলছেন। উনি সকাল 8:30 বাংলাদেশ টাইম, 8:30 থেকে 11:30 পর্যন্ত কন্টিনিউ 6টা নাম্বারের 6টা মোবাইল কনস্ট্যান্টলি উনি কথা বলেন। অনেকে বলতে পারেন ভাই আমি চেষ্টা করতেছি পাইতেছি না। আরে ভাই তুমি বা আমি যখন যে নাম্বারে ফোন দিই, হয়তো অন্য আরেকটা নাম্বারে উনি কথা বলতেছে, দেখতেছে, এবং এমনও দেখা গেছে যিনি ধরতে না পারলে রিটার্ন ব্যাক করেছে। আমি পাইছি 4 দিন পরে, আমি কল করে পাই নাই, আমি মেসেজ দিলাম আপা এই 4 দিন পরে আমি কল রিসিভ করছি ওনার। কিন্তু আমি ওই যে একদিন দিয়া মেসেজ দিয়ে আমি আর কল দেই নাই, কারণ আমি জানি উনি ব্যস্ত। 4 দিন পরে সকালবেলা একদম ঠিক ইন্ডিয়ান টাইম 8:30, ইন্ডিয়ান টাইম 8:30, আমি বুঝলাম যে এটা উনি, কারণ এই সকালে আমারে কেউ ফোন দিবে না। এবং আমি 2বার কথা বলছি তোমার 4:30 তখন, আচ্ছা, ইন্ডিয়ান টাইম 4:30, মানে তোমার ফজরের নামাজের ঠিক আগে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ার পরেই ফোনটা ধরছেন, যে ফজরের নামাজ পড়ার জন্য একটু বসছেন, ওই সময় ফোন ধরছেন। আজকে যদি 5ই আগস্ট না হতো, জননেত্রী শেখ হাসিনা এতদিনে অবসর নেওয়ার একটা পরিকল্পনা করতেন। কিন্তু এখন তিনি প্রকাশ্যে বলেছেন, ইত্তেফাক দেখি পজিটিভলি নিউজটা করছে, সেটা হলো আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অঙ্গীকার অস্বীকার করতে পারি। শেখ হাসিনা এই যে একটা বিচক্ষণতা তিনি দেখাচ্ছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই বয়সে অবশ্যই ভালো, কারণ উনি তো নর্মালি অনেক আগেই বলছেন যে এইবারই ওনার শেষ। গত 24শে ডিসেম্বরে কাউন্সিল হইতো, কাউন্সিল হলেই হয়তো উনি অবসরে চলে যেতেন, মানে পার্টির নেত্রী হিসেবে থাকতেন, হয়তো অন্য কেউ সভাপতি হইতো, নির্বাচিত হইতো, উনি থাকতেন সুপ্রিম লিডার থাকতো। এবং এই 2023-এর যে ইলেকশনটা হইলো, এটাই ওনার লাস্ট ছিল। উনি বলছেন যে এরপর আর উনি ইলেকশনও করবেন না, এটা ঠিক ছিল, সবই ঠিক ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি উনি দেখলেন যে উনি যদি পার্টির লিডারশিপ ছেড়ে দেন তাইলে মানুষ হাহাকারে পড়ে যাবে, একেবারে সাধারণ জনগণ এতিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সাধারণ জনগণ চায় যে উনি থাকুক, এবং সাধারণ জনগণ, আমি তুমি আমাদের মতো যারা আছে তারা চায় যে উনি যতদিন জীবিত আছেন ততদিনই থাকবে লিডার। বুঝতে পেরেছি। উনি জীবিত থাকা উনি যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই উনি লিডার থাকবেন, এটা পাবলিক চায়। আর এটা পাবলিকের এই চাহিদাটা ওনার কাছে অলরেডি 2 বছরে পৌঁছে গেছে। কারণ কোন ছেলে আর এখন অমুক ভাই তমুক ভাই সহমত ভাইয়ের পক্ষে নাই, সবাই কাজে নেত্রী আপনি ছাড়া আর কেউ নাই আমগো। এখন সত্যিই তো তাই, আমরা তো দেখেছি 5ই আগস্টের পর এমন কোন আওয়ামী লীগ নেতা নাই যে দুটো কথা বলে আর কোন কর্মীদেরকে সান্ত্বনা দিবে, এই ধরনের তো কিছু নাই। শুধু যে আওয়ামী লীগ এতিম হয়েছে, নট লাইক দ্যাট, পুরো বাংলাদেশটা এতিম হয়ে গেছে, পুরো দেশের পুরো জনগণ বাংলাদেশ এতিম হয়ে গেছে, এতিম জনগণ হয়ে গেছে, সত্যি জনগণ তাই। এতিম হয়ে গেছে।
এখন অনেক বড় বড় নেতারা অনেক গলাবাজি করে, বিভিন্ন জায়গায় টক শোয়ে আসে, আমি মাঝে মাঝে হাসি। 5ই আগস্টের পর এরা লঙ্গি তুলে যে পালানটা পালাইছিল, ফোন দিয়েও পাওয়া যায় নাই, হোয়াটসঅ্যাপেও পাওয়া যায় নাই, তারা এখন ফটর ফটর করে। তারা এখন জাজমেন্টাল হয় আমাদের কর্মকাণ্ড নিয়ে, আমাদের অথেন্টিসিটি নিয়ে। চিন্তা করা যায়? দেখো, এরা জাজমেন্ট করে, বহুত কিছু করে। তুমি নিজেও জানো যে আমার নামে একটা পোস্টার দিয়ে আমি গুপ্ত, আমি জামাতের এজেন্ট মেজেন্ট দিয়া আওয়ামী লীগের লোকজনই লেখছে, বিভিন্ন গ্রুপে দিছে না। তোমার আমি পাঠাইছি, আরো 2-3 জনে পাঠাইছি, আমি হাসছি। কারণ কি জানো, আমার কাছে এটা কিছু মনে হয় না। কেন? কেন? কারণ হচ্ছে আমার আমার মাথায়, আমার সিস্টেমে তো একটা জিনিস বসায় রাখছি আমি, যে বাইরে আমি মন্ত্রী হব না, আমি এমপি হব না। মন্ত্রী এমপি কিছু হবে না, আমি রাজনৈতিক নেতাও হব না যে তোমার আমার লগে একটা কম্পিটিশন হবে যে আমি অমুক পদ চাই তমুক, আমি তো অমুই না। আপনার তাহলে হওয়ার আমার দরকারই এখন বা কি? আপনি আমার তুই গুপ্ত কো আর সুপ্ত কো, আমার কি? আমি তো আগেও বিদেশ ছিলাম, এখনো বিদেশ, আমি তো পলাইয়া আসিনি। বুঝতে আমি তো পারছি। বীর দর্পে দেশ থেকে বেরোইছিলাম সেই 2000 সালে, মামলা আর তাছাড়া মোকদ্দমায় সেই সময় পলাতক, সেই সময় আমি পলাতক, এটা স্বীকার করি আমি। এরপর তো আমি কি আর পলাতক না। আমরা এটা জানতে চাই, কেন পলাতক হয়েছিলেন ওই সময়টাতে? ওই সময় ছিল যে বিএনপি ক্ষমতায় আসছিল 2001-এ। আচ্ছা। আসার পরে ওই এরা একটা আইন করলো না, জননিরাপত্তা নাকি এটা আইন করলো, হ্যাঁ, হ্যাঁ। র্যাব নামাইলো। এবং তখন লিস্টেড, মানে আওয়ামী লীগ যারা করতো ছাত্র জায়গায় তাদের মারা হবে, জননিরাপত্তা ও সন্ত্রাস দমন আইন মনে আছে। সন্ত্রাস দমন আইন। হ্যাঁ, তো ওই সময় তোমার নির্বিচারে, হ্যাঁ, আমার এলাকাতে তখন পর্যন্ত আমার নামে 2টা মামলার ছাড়া আর কিছুই ছিল না। একটা ছিল তোমার 1992 সালের দাড়িপাল্লা ভাঙা মামলা, দাড়িপাল্লার প্রতীক জামাতের, এই মামলাটা ছিল। ওটাতে আমার সাথে খালি আমি না, আমার সাথে আরো কিছু ছেলে ছিল, বিএনপি করা ছেলে পেলেও ছিল। আমাদের এলাকাটার মধ্যে বুঝতে পারছি। বিএনপি আওয়ামী লীগ একসাথে, কিন্তু 90-এর আন্দোলন পরে এটা কিন্তু 96 পর্যন্ত চলছে মোটামুটি, ওই আচ্ছা। যে ইলেকশন আগ পর্যন্ত এইটা ছিল। তো 91 সালে তো আমরা, যেহেতু বিএনপি জিতছে, মাইট দিয়ে ভাঙচুর চলে, সুতরাং আমরা বাইরে গেলাম গা। 96-তে আওয়ামী লীগ আসলো, কিন্তু আমাদের এই মামলা উঠে না। এত বড় নেতাদের উঠে, তোমার আমার উঠবে কেন? এগুলা ছিল। এছাড়াও এখন যেহেতু আমাদের একটা ইনফ্লুয়েন্স আছে যে কোনো জায়গায়, একটা নির্বাচনে এসে ইনফ্লুয়েন্স আছে, তখন বয়সও কম না, কত রকম শয়তানি আছে না, বান্দরামি আছে না, হুম, এগুলো হুম, আছে। হুম। সুতরাং এখন তো ধরবে, ধরবে ধরবে, অশান্তি, পুলিশ যায়, যায়। তার চেয়ে বাবা ভাগো। তো দেশের দেশ সাইড বাইরে চলে চলে আসছি, চলে আসছি। এরপরে দেশে আসছি, এই বিদেশে আছি, এখানে সবকিছুই হয়েছে, ওইসব মামলা চলে গেছে, নাই। আমরা গেছি আসি, মাঝে মধ্যে যাই আসি এখনো এরকম। তা আমাদের নেতাগিরি করার ইচ্ছা নেই, নাহলে সাথে এই 26 বছরে তো ইউরোপেরও কোনো একটা সদস্যপদ নিতে পারতাম, আওয়ামী লীগের, যুবলীগের, তাও নেই। সবচেয়ে মজার বিষয় কি, এইখানে ইউরোপে এত বছর আমরা যদি জিজ্ঞাসা যে আওয়ামী লীগের নেতাদের নাম, আমি তাও কইতে পারবো না, কারণ বুঝতে দরকারই পারছি। পড়ে নাই। আমি তো আমার মতো আছি। হ্যাঁ, ফেসবুক শুরু হয়েছে 2007-এ, তখনও বুঝতাম না। তখন আমরা ওই যে ফেসবুকে আফ্রিকান, আরবিয়ান এদের লগে ফ্রেন্ডশিপ করতাম। না হেদের ভাষা কি কয় হেরা আমরা বুঝি না, আমিও বুঝতাম না। দেখতাম হেরা ছবি দেয়, আমরাও ছবি দিতাম। দেখতাম হেরা নাচে, আমরাও মাঝে মধ্যে 2-3 জন মিলা মুনাজাত করতাম, এডির ভিডিও দিতাম ভুদা কামে, ওইটাই অযথা। তখনকার সময়ের ওইটাই ডিজিটালাইজেশন। হ্যাঁ, ওইটা বুঝতাম না। বাংলাদেশের পোলাপাইন তোমরা তো জানতাই না আসলে কি ফেসবুক। বাংলাদেশে ফেসবুক তো আসছে 14-র পর থেকে আস্তে আস্তে বুঝতেছে। হ্যাঁ, হ্যাঁ, 12-র পরের থেকে আস্তে 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 আসা শুরু হয়েছে। না তখন খুব রেয়ার 2-1 জন, ওনারা যাও লেখতে হ্যাঁ, টেখতে কেউ করতো না। আমার যে আইডিটা, এস এ সাব্বির যে আইডিটা, এটা 2012 শেষের দিকে খোলা, আমার মনে আছে। না না, তোমার ওইটা বলতে তুমি 2012 শেষের দিকে খুলে, আসলে তুমি কি বুঝছিলা ফেসবুক? এ ফেসবুক বুঝতে তোমার আরো লাগে গেছে কতদিন, আরো 1 বছর গেছে গা। হ্যাঁ, 1-2 বছর লেগে গেছে। ঠিক আছে না? তো আমরা ওই বললাম যে ওই সিস্টেমটা 2007 সালে আমরা বুঝি না, আমাদের লাগছে 9 সাল পর্যন্ত। আমার এখনকার যে আইডিটা সেটা 2009 সালে খোলা হয়, আর এর আগে আরো 20টা আইডি ছিল আমার।
ও 2 দিন পরে বুঝতে পাসওয়ার্ড পেরেছি। ভুলে যেতাম কারণ বুঝতাম না তো কোথায় কি করতে হবে না করতে হবে এটা জানতামই না।